জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আলিমুজ্জামান, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিসি কলেজ বাগেরহাট। আমি তোমাদেরকে অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এই বিষয়ের উপরে পাঠদান করব। আজকে আমাদের পাঠের বিষয় ডিফারেন্স ইকুয়েশন বা অন্তঃসমীকরণ। চলো আমরা এখন আমাদের পাঠদান কার্যক্রম শুরু করি। তো ক্লাসের শুরুতেই সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আশা করি ভালো আছো, সুন্দর আছো এবং সুস্থ আছো। সুস্থ থেকে তোমরা তোমাদের স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছ, এই প্রত্যাশা করেই আমি শুরু করছি আজকে আমাদের পাঠদান কর্মসূচি। তো দেখো, শুরুতেই আছে ডিফারেন্স ইকুয়েশন বা অন্তঃসমীকরণ। এটা আসলে কি? হোয়াট ইজ ডিফারেন্স ইকুয়েশন? সময়কে বিচ্ছিন্ন চলক বিবেচনা করে অপর একটি চলক y এর পরিবর্তন যে সমীকরণের মাধ্যমে করা হয় তাকে অন্তঃসমীকরণ বলা হয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, সময় একটি চলক। এই চলকটি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন কোন একটি দ্রব্যের দাম বাড়বে নাকি কমবে, যে সময় চলকের উপর নির্ভর করে। একটি ভিন্ন সময়ের উপরে ভিন্ন ভিন্ন একটি চলক ভিন্ন আচরণ করতে পারে। আমার আয় কখন বেশি হবে বা কম হবে সেটি আমি সময় চলকের দ্বারা নির্ধারণ হয়। কৃষকের কাছে কখন বেশি ফসল থাকবে অথবা থাকবে না, কৃষকের আয় কখন বেশি হবে অথবা কখন কম হবে, এই বিষয়টি কিন্তু সময় চলকের দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ আমাদের জীবনের সকল কর্মকাণ্ড সময় চলকের দ্বারাই কম বেশি পরিচালিত হয়, প্রভাবিত হয়। সে কারণে সময় চলকের পরিবর্তনে আমাদের কোন একটি বিবেচ্য চলকের পরিবর্তন যে সমীকরণের সাহায্যে আসলে কি করা হয়, হিসাব করা হয়, পরিমাপ করা হয় বা নির্ণয় করার চেষ্টা করা হয়, সে ধরনের সমীকরণকে আমরা বলি ডিফারেন্স ইকুয়েশন। যেমন দেখো, এখানে একটি ডিফারেন্স ইকুয়েশন আছে, yt প্লাস 1 মাইনাস yt ইকুয়াল টু 10। ধরো yt কে যদি বর্তমান সময়ের আয় ধরো, yt প্লাস 1 হবে তোমার সামনের বা ভবিষ্যতের সময়ের আয়। এই দুইটা সময়ের আয়ের পার্থক্য হতে পারে 10। এরকম ভাবে আমরা সময়কে বিচ্ছিন্ন ভাবে কয়েকটি পিরিয়ডে ভাগ করে যখন ব্যাখ্যা করতে পারি, তখন সেগুলি হচ্ছে আমরা অন্তঃসমীকরণে প্রকাশ করি বা দেখি। তো আসলে আমরা সামনের স্লাইডে আরেকটু বিস্তারিত জানতে পারবো। যেমন দেখো, সময়টিকে বিচ্ছিন্ন চলক হিসেবে দেখানো যায়। যেমন সময়কে আমরা পিরিয়ড হিসেবে যদি ধরি, একদিনকে পিরিয়ড ধরতে পারি, এক সপ্তাহকে একটা পিরিয়ড ধরতে পারি, এক ঘন্টাকে একটা পিরিয়ড ধরতে পারি, এক মিনিটকে আমি একটা পিরিয়ড ধরতে পারি। এরকম সময়কে যখন ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম বা ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, এরকম আলাদা আলাদা ভাবে যখন পরিমাপ করবো, তো সেটাই হবে আসলে আমাদের কাছে বিচ্ছিন্ন সময়। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, yt প্লাস 1 মাইনাস yt ইকুয়াল টু 10। এখানে yt বলতে টি পিরিয়ড বা সময় y এর মান, এবং yt প্লাস 1 বলতে টি প্লাস 1 পিরিয়ড বা সময় y এর মান নির্দেশ করে। অর্থাৎ yt বলতে টি সময় y এর মান, yt প্লাস 1 বলতে yt প্লাস 1 সময় y এর মানটাকে নির্দেশ করে। তো এইবার দেখো, আমরা আরেকটু দেখি, কখনো কখনো আমাদের এই ডিফারেন্স ইকুয়েশনে yt মাইনাস 1 থাকতে পারে। yt মাইনাস 1 বলতে বোঝাবে টি এর সময় এক পিরিয়ড পূর্বে বা পূর্ববর্তী সময়। টি বলতে নির্দিষ্ট সময়, বর্তমান সময় বা চলতি সময়, এরকমটা বোঝাবে বা বিবেচ্য সময়টা। আর টি প্লাস 1 বলতে বোঝাবে এক পিরিয়ড সামনে বা ভবিষ্যতে এক পিরিয়ড, এরকম। তো বিষয়টি হচ্ছে সহজ। টি বলতে প্রেজেন্ট টাইম, এটা টি মাইনাস 1 হলে পাস্ট টাইম, টি প্লাস 1 হলে ফিউচার টাইম, এভাবে আমরা বা ফিউচার পিরিয়ড এভাবে আমরা হিসাব করতে পারি। তো আসো বিচ্ছিন্ন সময় সম্পর্কে আরেকটু ব্যাখ্যা। সময় চলক টিকে যখন বিচ্ছিন্ন সময় বা পিরিয়ড হিসেবে দেখানো হয়, সেটাই হচ্ছে বিচ্ছিন্ন সময়, যেমন পিরিয়ড 1, পিরিয়ড 2, পিরিয়ড 3 বা টাইম 1, টাইম 2, টাইম 3 ইত্যাদি। তো এখন আসো, আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটি অধ্যায় আমরা পূর্বে আলোচনা করেছি, সেখানে আসলে সময়কে দেখানো হয়েছে অবিচ্ছিন্ন সময়, কন্টিনিউয়াস টাইম। আর এই অধ্যায় হচ্ছে আমরা দেখবো হচ্ছে ডিসক্রিট টাইম বা বিচ্ছিন্ন সময়। আসলে বিচ্ছিন্ন সময় এবং অবিচ্ছিন্ন সময় এর মধ্যে কি ধরনের সম্পর্ক বা পার্থক্য আছে, সেটাই আমরা এখন একটু যাচাই করার চেষ্টা করি। কোন চলকের পরিবর্তনের ক্ষেত্রে যদি সময়ের পূর্ণ সংখ্যার পরিবর্তনকে বিবেচনা করা হয়, তখন তাকে বিচ্ছিন্ন সময় বলে। যেমন দেখো, বিচ্ছিন্ন সময় টি প্লাস 1 টি দ্বারা প্রকাশ করা হয়। যেমন বিচ্ছিন্ন সময়ের সমীকরণ হচ্ছে এই যে yt প্লাস 1 মাইনাস 3yt ইকুয়াল টু 1। ওকে। আর কোন চলকের পরিবর্তনের ক্ষেত্রে যদি সময়ের অতি সামান্য পরিবর্তনকে বিবেচনা করা হয়, তবে এই সময়কে অতি সামান্য পরিবর্তন, মানে এতটাই সামান্য পরিবর্তন যে একটার সঙ্গে একটা পার্থক্য করাটাও অনেক সূক্ষ্ম হবে। প্রথম মনে হয়
একটা সময়ের সঙ্গে একটা সময় লিঙ্ক আছে, এটাকে হচ্ছে অবিচ্ছিন্ন সময়। যেমন দেখো, হ্যাঁ, ডিটি ডিওয়াই অর্থাৎ টি চলকের পরিবর্তনে ওয়াই চলকের কি পরিবর্তন, বা টি চলকের দ্বিতীয় পর্যায়ের পরিবর্তনে ওয়াই চলকের দ্বিতীয় পর্যায়ের কি পরিবর্তন, এখানেই হয়। এটা হচ্ছে অবিচ্ছিন্ন সময়। আর এখানে হচ্ছে একদম আলাদাভাবে স্পেসিফিক্যালি আমি বুঝতে পারতেছি যে একটা পিরিয়ডের সঙ্গে আরেকটা পিরিয়ড যুক্ত হচ্ছে। আর এখানে এতটাই সূক্ষ্ম যে একটা পিরিয়ডের পরিবর্তনে অপর চলকের যে সার্বিক পরিবর্তন হচ্ছে সেটিকে প্রকাশ করে। আর অবিচ্ছিন্ন সময়ের সমীকরণটা আমরা এভাবে দেখাই। এটা আমরা আগে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উদাহরণ, এটা ডিফারেন্স ইকুয়েশনের উদাহরণ। এখানে সময় হচ্ছে অবিচ্ছিন্ন, এখানে সময় হচ্ছে বিচ্ছিন্ন। আশা করি তোমরা সময়ের যে বিচ্ছিন্ন সময় এবং অবিচ্ছিন্ন সময়ের ভিতরে একটু পার্থক্য সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, বিচ্ছিন্ন সময়ের অর্ডার বা ক্রম। ক্রম বলতে বোঝায় একটি অন্তর সমীকরণ কোনো বিশেষ চলকে বা দুটি ভিন্ন চলকের সময়ের পিরিয়ডে যে পার্থক্য থাকে তার পরিমাণকে উক্ত অন্তর সমীকরণের ক্রম বা অর্ডার বলে। অর্থাৎ আমরা যখন বিচ্ছিন্ন সময় দেখব, বিচ্ছিন্ন সময় বলতে একটি সময়ের সঙ্গে আরেকটি সময়ের যে পার্থক্য থাকে, এই পার্থক্যটা কত, যদি এক পিরিয়ডের হয় যদি পার্থক্য হবে ফার্স্ট অর্ডার, যদি দুই পিরিয়ডের হয় তাহলে হবে সেকেন্ড অর্ডার। যেমন দেখো, দুঃখিত, এই যে প্রথম যে উদাহরণটি আছে এখানে দেখা যাচ্ছে টি প্লাস ওয়ান আর ওয়াই টি, এখানে ঠিক এই টি এর সঙ্গে ওয়ান যোগ করা যাতে একটি পিরিয়ডের পার্থক্য করছে, এই জন্য এটি হচ্ছে ফার্স্ট অর্ডার। এখানে দেখো টির সঙ্গে মাইনাস ওয়ান করা হয় তাতে একটি পিরিয়ড পূর্বে চলে যাওয়া হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। এখানে দেখো টি প্লাস ওয়ান আর টি প্লাস টু মাইনাস থ্রি ওয়াই টি প্লাস, এখানে দেখো দুইটি পিরিয়ড, আবার এখানে আছে কি ওয়াই টি, এর সঙ্গে একটি পার্থক্য, একটি পিরিয়ডের পার্থক্য, এর সঙ্গে আরেকটি পিরিয়ডের পার্থক্য, এখানে দুইটি পিরিয়ডের পার্থক্য। সো এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল, অর্থাৎ এটার অর্ডার বা ক্রম হবে দ্বিতীয় ক্রম। অর্থাৎ তুমি কোন একটা ডিফারেন্স ইকুয়েশনের অর্ডারটা করো, তুমি দেখবা সেখানে কতগুলো পিরিয়ডের পার্থক্য আছে। একটা পিরিয়ডের পার্থক্য থাকলে ফার্স্ট অর্ডার, দুইটা পিরিয়ডের পার্থক্য থাকলে সেকেন্ড অর্ডার, আর তিনটা পিরিয়ডের পার্থক্য থাকে থার্ড অর্ডার। এভাবে আমরা হচ্ছে হিসাব করব। এবার দেখো, ক্লাসিফিকেশন অফ ডিফারেন্স ইকুয়েশন। ডিফারেন্স ইকুয়েশন কিভাবে হতে পারে, একটা হচ্ছে অটোনমাস ডিফারেন্স ইকুয়েশন। যদি অটোনমাস হবে কখন, তো ডিফারেন্স ইকুয়েশনের ডান পাশে কোনো স্থির সংখ্যা, স্থির সংখ্যা জিরো যদি হয়, জিরো হতে পারে কোনো সংখ্যা হতে পারে, এখানে স্থির রাশি থাকতে সেটা হবে অটোনমাস ডিফারেন্স ইকুয়েশন। আর যদি ডান পাশে কোনো চলক থাকে, টি চলক থাকে, সেটা হবে নন অটোনমাস ডিফারেন্স ইকুয়েশন। আবার এটা আছে লিনিয়ার ডিফারেন্স। দেখো লিনিয়ার হচ্ছে যদি ওয়াই টি যে ভেরিয়েবল গুলো থাকবে, ওয়াই টি গুলোর পাওয়ার যদি জাস্ট ওয়ান হয়, এক হয়, প্লাস এক হয়, তো সেগুলো হবে লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন। আমি আবারও বলি, ওয়াই চলকের এই পাওয়ার গুলো যদি জাস্ট এক হয়, জাস্ট প্লাস এক হয়, তাহলে সেটা হবে লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন। আর যদি নন লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশনে এই ওয়াই চলকের পাওয়ার যদি এক ব্যতীত যে কোনো সংখ্যা, এখানে যখন স্কোয়ার আছে, এটি হবে নন লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন। এখানে টি স্কোয়ার দ্বারা কিন্তু নন লিনিয়ার বুঝাবে না, টি স্কোয়ার এখানে অন্য বিষয়। তো মূলত হচ্ছে ওয়াই এর দেখবা ওয়াই টি টার পাওয়ার যদি ওয়ান হয় লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন, আর ওয়াই টির পাওয়ার যদি স্কোয়ার বা এক ব্যতীত প্লাস এক ব্যতীত অন্য যে কোনো সংখ্যা 0.5 হোক, এর হাফ হোক, 2 হোক, 3 হোক, যাই হোক, রুট থাকুক, এরকম যাই হোক না কেন, সেটা হলে হবে নন লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন। আশা করি তোমরা ডিফারেন্স ইকুয়েশনের যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আসো ইউজেস অফ ডেল অপারেটর, অর্থাৎ এই ডিফারেন্স ইকুয়েশনে যে ডেল দেওয়া থাকে তাহলে সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটা আমরা এখন বুঝবো। দুইটি পিরিয়ডের পার্থক্য বোঝাতে এই ডেল অপারেটর ব্যবহার করা হয়। ডেল অপারেটর যদি একটা থাকে তাহলে ফার্স্ট ডিফারেন্স, এখানে স্কয়ার থাকে সেকেন্ড ডিফারেন্স, কিউব থাকে থার্ড ডিফারেন্স, এরকম বোঝায়। তো একটা ফার্স্ট ডিফারেন্সের উদাহরণ দেখো, ডেল ওয়াই টি, তাহলে এখানে নিশ্চয়ই ফার্স্ট ডিফারেন্স বলতে একটা পিরিয়ডের পার্থক্য, এটা হতে পারে ওয়াই টি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, অথবা এটা হতে পারে ওয়াই টি মাইনাস ওয়াই টি, অর্থাৎ ভবিষ্যতের সময় বিয়োগ বর্তমান সময়, অথবা বর্তমান সময় বিয়োগ পূর্বের সময়। এভাবে আমরা একটা পিরিয়ডের পার্থক্য দেখি, শুধু যদি ডেল থাকে ফার্স্ট ডিফারেন্স বা একটা পিরিয়ডের পার্থক্য। এখন দেখো একটা উদাহরণ দেখাই, ডেল ওয়াই টি ইকুয়াল টু মাইনাস 0.1 ওয়াই টি। তো এটাকে কি করতে পারি, ডেল ওয়াই টিকে যদি আমি এটাকে বিস্তরণ করি বা এটাকে যদি ব্যাখ্যা করি, এটাকে যদি ভাঙ্গাই, সুদা বাংলায় বলি ভাঙ্গাই, তাহলে এটাকে ডেল বলতে দুইটি পিরিয়ডের পার্থক্য বোঝাবে। তাহলে কি দাঁড়ালো, এখানে একটি পিরিয়ড আসলো ওয়াই টি প্লাস ওয়ান মাইনাস ওয়াই টি, দুইটি পিরিয়ডের পার্থক্য। আমি বলছি কি শুধু ডেল থাকলে ফার্স্ট ডিফারেন্স বোঝায়, ঠিক আছে, দুইটা পিরিয়ডের পার্থক্য হলো ইকুয়াল টু মাইনাস 0.1 ওয়াই টি আছে। তো আমি এই ওয়াইটির সঙ্গে এই ওয়াইটিকে মিল করার জন্য এই ওয়াইটিকে ডান পাশে নিয়ে গেলে ওয়াইটি প্লাস ওয়ান একটা ওয়াইটি থেকে 0.1 ওয়াইটি চলে গেল 0.9 ওয়াইটি। ওকে, সেকেন্ড ডিফারেন্স দেখো,
যদি স্কোয়ার থাকে সেকেন্ড ডিফারেন্স হবে। সেকেন্ড ডিফারেন্স যেমন দেখো ডেল স্কোয়ার ওয়াইটি, তোমরা কি এভাবে লিখতে পারি ডেল ইনটু ডেল ওয়াইটি, ডেল বসে গেল আর ডেল ওয়াইটি কে যদি আমি ভাঙাই তাহলে পাবো হচ্ছে ওয়াইটি প্লাস ওয়ান মাইনাস ওয়াই। এখন ডেল দিয়ে এটাকে গুণ করলাম, ডেল দিয়ে এটাকে গুণ করলাম, গুণ করলে এটাও দেখো এটাও কি হবে, এটাও দুইটা পিরিয়ডের পার্থক্য বোঝাবে। যেহেতু টি প্লাস ওয়ান আসলে একটা নেবো টি প্লাস টু আর একটা নেবো টি প্লাস ওয়ান। এই মাইনাসটা থাকলো, এখানেও দুইটা পিরিয়ড হবে, একটা হবে টি প্লাস ওয়ান মাইনাস ওয়াইটি। তো এখন দেখো টি প্লাস টু বসে গেল, টি প্লাস ওয়ান আছে দুইটা, টু টি প্লাস ওয়ান মাইনাস ওয়াইটি। এভাবে হচ্ছে আমরা এটাকে সেকেন্ড ডিফারেন্সটা আমরা ব্যাখ্যা করি। এবার দেখো একটি উদাহরণ দিয়ে আছে ডেল স্কোয়ার ওয়াইটি মাইনাস 10 ইকুয়াল টু 0। আর স্কোয়ার থাকলে ডেল ইনটু ডেল ওয়াইটি নিব, আর ডেল ইনটু ডেল ওয়াইটি বলতে কি, ডেল ওয়াইটি বলতে দুইটা পিরিয়ডের পার্থক্য, ওয়াইটি প্লাস 1 ওয়াইটি মাইনাস 10। এখন ডেল দিয়ে আমি গুণ করব ডেল ওয়াইটি প্লাস 1 মাইনাস ডেল ওয়াইটি মাইনাস 10 ইকুয়াল টু, এটাকে আমি যদি বিস্তরণ ঘটাই বা এটাকে ভাঙাই, তা টি প্লাস 1 আছে বলে দুইটা পিরিয়ডের পার্থক্য হবে টি প্লাস 2 মাইনাস টি প্লাস 1। এখানে একটা ওয়াইটি থাকার কারণে এখানেও দুইটা পিরিয়ডের পার্থক্য হবে টি প্লাস 1 মাইনাস ওয়াইটি। আচ্ছা, আর এই মাইনাস 10 টাকে এই পাশে নিয়ে গেলাম, 10 হয়ে গেল। ওকে, এটা বসে গেল, এই দুইটা যোগ করলে 2yt প্লাস 1 মাইনাস yt ইকুয়াল। আশা করি তোমরা এই ডেল অপারেটরের বিষয়টি বুঝতে পেরেছো। এখানে আমরা তোমার কাছে ইয়ার অপশন দিয়ে দিচ্ছি, তুমি বাসায় বসে নিজে এগুলো প্র্যাকটিস করে দেখতে পারো। আশা করি দেখলে তুমি এটাকে অনেক সহজভাবেই বুঝতে পারবা। আর তোমাদের পাঠ্য বইতে এগুলো আরো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলো তুমি হেল্প করতে পারো। ওকে, আসো আমরা এবার নেক্সটে চলে যাই, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন। এখন দেখো এখানে সমাধানের দুইটি পদ্ধতি আছে। যদি জিরো থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি হোমোজেনাস ডিফারেন্স ইকুয়েশন। তো দুইটা পদ্ধতিতে সমাধান করা যায়, একটা হচ্ছে ইন্টারেটিভ মেথড আর একটা হচ্ছে জেনারেল মেথড। তো আমরা দুইটা মেথডই আলাদা আলাদা ভাবে দেখব। ইন্টারেটিভ মেথডটা কেমন দেখো, তুমি আবার একটু পিছনে ফিরে যাই, এই ইকুয়েশনটা দেখে নাও yt প্লাস 1 মাইনাস ayt ইকুয়াল টু 0। তো ইন্টারেটিভ মেথডটা হচ্ছে yt প্লাস 1 মাইনাস ayt ইকুয়াল টু 0। তো আমি এটাকে ডান পাশে নিয়ে গেলাম। এবার দেখো আমি টি কে ধরলাম ফার্স্ট পিরিয়ড যদি হয়, তাহলে আমি একটা কাজ করি, y1 সমান সমান এটাকে y1 ধরি, y1 সমান সমান টি এর পূর্ববর্তী সময় y0। যদি আমি y2 ধরি, y2 হচ্ছে ay1। ay1 মানে কি, এটা তো এই যে বসে গেল, আর এই যে y1 আছে না, y1 এর মান ay0 বসে গেল, এটা গুণ করলে হবে a স্কয়ার y0। আমি 3 নাই, 3 পিরিয়ড নিয়ে অর্থাৎ তৃতীয় ধাপে চলে যাই, তা y3 সমান সমান ay2। তো আসে ay2 যদি হয়, a বসে গেল, y2 এর মান আমি কি পেয়েছি, y2 এর মান পেয়েছি a স্কয়ার y0, এ গুণ করলে হবে a কিউব y0। আমি যখন ফোর্থ টাইমে যাই বা ফোর্থ পিরিয়ডে যাই, y4 ইজ ইকুয়াল টু কি হবে y3। y3 এর কিন্তু একটা মান আছে, যে y3 এর মান পেয়েছি a কিউব y0, তো গুণ করি a4 y0। তাই পুরো জিনিসটাকে যদি আমি ধারাবাহিকভাবে টেনে নিয়ে আসি, যেটি পাবো এর পাওয়ার হচ্ছে 1 2 3 4, সব মিলে এটাকে ধরলাম আমি টি। এই যে 1 2 3 4 বলতে আমি টি কে বুঝি, আর সবগুলোর সঙ্গে দেখো y0 আছে, তো সো এটা হলো y0। এখন এটাকে আমি লিখতে পারি y0 কে যদি আমি a ধরি তাহলে লিখতে পারি a ইনটু at। এটা হচ্ছে ইটারেটিভ মেথডে এর একটি সমাধান। আর জেনারেল মেথডে এটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় এবং এটি প্রয়োগ করা অপেক্ষাকৃত সহজ, এবং এটি অধিকাংশ ক্ষেত্রে প্রয়োগ করা হয়। যেমন দেখো এই একই অঙ্ক, একই ইকুয়েশন নিচ্ছি yt প্লাস 1 মাইনাস ayt ইকুয়াল টু 0। তো yt প্লাস 1 এটাকে ডান পাশে নিলে yt। এবার আসো আমি ayt আছে না, এটাকে ধরবো, লিখবো yt, এই যে yt আছে না, yt কে লিখবো abt, আর yt প্লাস 1 কে আমি লিখবো abt প্লাস 1। এই যে টি, এখানে টি ছিল বলে শুধু টি, আর টি প্লাস 1 ছিল সেজন্য টি প্লাস 1। এখন আসো yt আর yt প্লাস 1, এই যে yt প্লাস 1 আর yt, এই ইকুয়েশনটাতে প্রথমে আছে yt প্লাস 1, এই ইকুয়েশনটা নিলাম, yt প্লাস 1 এর যে মান পেয়েছি ab টু দি পাওয়ার t প্লাস 1 মাইনাস a ইনটু yt এর মান abt পেয়েছি, সেটি আমি বসাবো। এই দুইটার রাশি থেকে দেখো abt যদি কমন যায়, এখানে শুধু একটি bt টু দি পাওয়ার 1 বা b থাকে, আর এখানে এটা কমন যায়, এখানে a থাকে। এই রাশিটাকে ডান পাশে শিফট করলেও 0 হয়ে যাবে, থাকবে কি b সমান সমান b মাইনাস a, শুধু এইটুকু থাকে। a কে ডান পাশে পাঠালে b এর মান আমি কি পেলাম, b এর মান পেলাম হচ্ছে আমি a। তো yt এর সলিউশন আমরা যেটা জানি, yt এর সলিউশন হচ্ছে y, এই যে yt এর সলিউশন হচ্ছে y abt, y abt বসালাম, কিন্তু b এর মান আমি কি পেয়েছি,
বি এর মান কিন্তু আমি এ পেয়েছি, তাই আমি এ বি টি এই বি এর জায়গায় এ বসায়ে এ এ টি পেলাম। ঠিক আছে, এভাবে এটা হচ্ছে জেনারেল মেথডে আমরা সলিউশন করি। তো চলো আমরা একটি উদাহরণ এখন দেখি। তো প্রথমে আমরা ইন্টারেক্টিভ মেথডে করব, তারপরে আমরা জেনারেল দুইটা, তোমরা যে কোনো একটা মেথড ফলো করবে। জেনারেল মেথডটা আমি মনে করি যে ফলো করাটা কিন্তু সহজ। তো আসলে এই কোয়েশ্চনটা আমি যে বসালাম, এটা বসলো। প্রথমে আমি টি এর মান 1 2 3 4 নিব। টি নিলে y1 ধ্রুব যেটা আছে এই যে স্থির রাশি 0.4 y0 নিব, এক পিরিয়ড পূর্বে নিব। আচ্ছা, y2 হলে y2 হবে 0.4 ইনটু y1, y1 হলে y1 এর মান দেখো 0.4, y0 আমরা পেয়েছি, আর ইনটু 4 ছিল, এই দুইটা গুণ করলে 0.4 y স্কয়ার y0। y3 দিলে t3 টাইম দিলে y3 হবে 0.4 ইনটু y2 হবে। এই যে y2 যেটা আছে এখানে একটা ইকুয়াল টু হবে, এখানে একটা ইকুয়াল টু বাদ পড়ে গেছে। y2 হলে এই 0.4 তো এই যে থাকলো, আর y2 এর মান আছে কি 0.4 হোল স্কয়ার y0, সেটা বসালাম। এই দুইটা গুণ করলে 0.4 হোল কিউব y0 হবে। একইভাবে টি এর যখন 4টা পিরিয়ড নিলাম, y4 আসবে 0.4 y কিউব। এখানে আসলে 0.4 টা বসে গেল, y3 যে মানটা আছে সেটি হচ্ছে 0.4 হোল কিউব y0, সেটি বসালাম। এটাকে গুণ করলে 0.4 টু দি পাওয়ার 4 হয় y0 হয়। তো দেখো সব থেকে y0 ঠিক আছে, আর 0.4 এর পর 1, 0.4 এর পর 2, 0.4 এর পর 3, 0.4 এর পর, অর্থাৎ এগুলো টি এর সঙ্গে মিল আছে, সেই কারণে আমি বলবো 0.4 টু দি পাওয়ার টি y0। এখন আমি y0 এর মান যদি আমি a ধরি তাহলে আসবে a ইনটু 0 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার t। এটাই হচ্ছে আমার ইটারেটিভ মেথডে এই ইকুয়েশনটা সলিউশন। এখন আমরা জেনারেল মেথডে যাই। দেখো জেনারেল মেথডটা কেমন ছিল। জেনারেল মেথডটা হচ্ছে আমাদের এইভাবে, দেখো জেনারেল মেথডটা হচ্ছে আমাদের আমরা এইভাবে করতে পারি। এইটাকে কি আছে yt ধরলাম abt, yt প্লাস 1 ধরলাম abt প্লাস 1। তো আসো এই ইকুয়েশনটা যে বসালাম, yt প্লাস 1 এর মান abt টু দি পাওয়ার t প্লাস 1 মানে 0.4, yt এর মান ab টু দি পাওয়ার t ইকুয়াল টু 0। এখান থেকে abt কমন গেলে এখানে b টু দি পাওয়ার 1 মাইনাস 0.4 থাকে, তো এটাকে ডান পাশে শিফট করলে 0 হয়ে যাবে, b মাইনাস 0.4 ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু 0.4। অতএব আমরা yt এর মান জানি abt ab টু দি পাওয়ার t, তো b এর মান আছে কি 0.4 টু দি পাওয়ার। এটাই হচ্ছে আমার জেনারেল মেথডে সলিউশন। এবার আসো, যদি আমরা দেখো আগের যে সমস্যাটি করছি ডান পাশে 0 ছিল, যদি ডান পাশে 0 না থাকে কোন স্থির সংখ্যা থাকে, এখানে ইনিশিয়াল কন্ডিশন থাকে, তোমরা জানো বা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে শিখেছো যে ইনিশিয়াল কন্ডিশন থাকলে আমরা নির্দিষ্ট সমাধানটা পাই। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এটা দেখি। আমরা জেনারেল নন, এটা দেখো এটি একটি নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এখানে কমপ্লিমেন্টারি ফাংশন হইছে এবং পার্টিকুলারলি ওয়াই বি নির্ণয় করতে হবে। তো আগের মতই ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম আছে, যদি এটা নন হোমোজেনাস হয় তাহলে আমাদেরকে দুই ধরনের সমাধান করতে হয়, এখানে আমরা দুই ধরনের সমাধান করব। ওকে, এটা ডান পাশটা আমরা 0, তো এখানে মনে হয় একটু এখানে আমরা এই অঙ্কটা মূলত আসলে এখানে 10 হবে, 10 ইনটু y হবে, এইটা এই অঙ্কটা নিতে। এর ডান পাশটা আমরা 0 ধরলাম, 0 ধরলে yt abt yt প্লাস 1 ab পাওয়ার t প্লাস 1। ওকে, এই ইকুয়েশনটা বসাই দিলাম, yt প্লাস 1 এর মান বসালাম, 10 ইনটু yt এর মান বসালাম ইকুয়াল টু 0, abt কমন গেলে b মাইনাস 10 ইকুয়াল টু 0, abt ডান পাশে শিফট করলে 0 হয়ে যাবে, b মাইনাস 10 ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 10। আমরা জানি yt এর মান হবে abt, তো a বসে গেল, b এর মান আমি 10 পেয়েছি, এটাকে আমরা বলবো কি কমপ্লিমেন্টারি ফাংশন বা yc। আর আগের সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতোই এই ইকুয়েশনে আমি yt প্লাস 1 সমান সমান yt সমান সমান k ধরবো। k যদি ধরি তাহলে এটা হবে k minus 10k equal to 5, তাহলে এখানে থাকবে 9k equal to 5, k equal to minus 5 by 9। এটা হচ্ছে আমার yt। তো আসো তাহলে আমাদের জেনারেল সলিউশনটা কি আসবে, এই জেনারেল সলিউশন আসবে yc এইটা প্লাস yp, এটা সেটা তো এই যে করা হয়েছে এটা। এখন যেহেতু আমাদের এখানে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে y0 equal to 50, তো সেটা বসে আমরা ডেফিনিট সলিউশনে যাব। তো আসো এই যে ইকুয়েশনটা আমি এটা বসালাম, তো y0 বলতে যেখানে যেখানে t সেখানে সেখানে আমি 0 বসাবো। তো 10 এর পর 0 হলে 1 হবে, a বসে গেল, আর y0 এর মান অলরেডি 15 দেওয়া আছে, আর এটা মান বসে গেল, এটাকে পাশে পাঠিয়ে আমরা a এর মান পেলাম 15.556। ওকে, এই যে yt আছে, yt তে আমরা a এর মান বসাই দেব 15.556 ইনটু 10 টু দি পাওয়ার t মাইনাস 5/9। এটাই হলো আমার জেনারেল সলিউশন। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য আমরা কিছু ইয়ার্স অপশন রেখেছি, তো এখানে তোমরা এগুলো নিজেরা চেষ্টা করবে, চেষ্টা করলে দেখবা তোমরা এগুলো যথেষ্ট বুঝতে তোমাদের জন্য অনেক সহজ হবে। তো তোমরা এটা একটু দেখে নাও। নেক্সটে আসো, এবার দেখো
ডাইনামিক স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম, ভারসাম্যের গতীয় স্থিতিশীলতা। আমরা জানি কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি এ বিটি পদ দ্বারা ভারসাম্যের গতীয় স্থিতিশীলতা ব্যাখ্যা করা যায়। নিম্নের সারণী হতে ভারসাম্যের গতি স্থিতিশীলতার বিভিন্ন মোড বা বিভিন্ন অবস্থাগুলো ব্যাখ্যা করা যেতে পারে। বি এর ভূমিকা ব্যাখ্যা করে, যদি মনে করো বি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে একের বড় হলে এবং বি এর পরমাণু যদি একের বড় হয়, তাহলে এটি হবে বর্ধমান এবং নির্ভর। যদি বি এর মান একের সমান হয়, বি এর পরমাণু যদি একের সমান হয়, এটা হবে নিয়মিত নির্ভর, অর্থাৎ নির্দিষ্ট ব্যবধানে সে নির্দিষ্টভাবে সে চলবে। যদি বি এর মান শূন্যের বড় কিন্তু একের ছোট হয়, আর বি এর পরমাণু যদি একের ছোট হয়, সেটি হবে ক্ষীয়মান নির্ভর, অর্থাৎ ক্ষীয়মান ক্রমান্বয়ে ছোট হয়ে এসে ভারসাম্য থেকে ফিরে আসে অবস্থা। আর বি এর মান যদি 0 হয়, তাহলে নিয়মিত হবে নির্ভর। হ্যাঁ, পরমাণু 0 হবে আর বি এর মানও 0 হবে। এইবার দেখো এরপরে আছে, দেখো বি এর মান যদি -1 এর বড় হয় কিন্তু শূন্যের ছোট হয়, আর বি এর পরম মান যদি 1 এর ছোট হয়, তাহলে এটি হবে ক্ষীয়মান সদল। এই সদল নিউটনের বিষয়গুলো আমরা একটু সামনে একটু পরবর্তী স্লাইডে আমরা বুঝতে পারবো। আর একটু জাস্ট একটু দেখে যায় এগুলো। বি এর মান -1 হবে, বি এর পরম মান যদি 1 এর সমান হয়, তাহলে এটি হবে নিয়মিত সদল। আর বি এর মান যদি -1 এর ছোট হয়, পরম মান যদি 1 এর বড় হয়, তাহলে হবে বর্তমান সদল। তো একটা জিনিস আমরা দেখি, দেখো পিরিয়ড নিচ্ছি আমরা 0 1 2 3। দেখো এটা ক্রমাগত কি আছে, নির্দিষ্ট ব্যবধানে বর্ধমান হবে এবং নির্ভর হবে। আর দেখো এটা ঠিক 1 1 1 1 অর্থাৎ নিয়মিত হবে, নির্ভর হবে। এটা দেখো 1 ভগ্নাংশ কিন্তু ক্রমান্বয়ে ছোট হয়, 1 এর 1 এর চেয়ে ছোট, কিন্তু এটা চেয়ে ছোট, এটা চেয়ে ছোট, এবং কিন্তু নির্দিষ্ট ধারায় যাচ্ছে। এবারে ক্ষীয়মান অর্থাৎ ক্রমান্বয়ে ছোট হয়ে যাচ্ছে এবং ধারায় যাচ্ছে বলে নির্ভর হচ্ছে। এটা 0 0 0 0 একদম একইভাবে স্থির হয়ে আছে বলে এটা নিয়মিত নির্ভর। এখানে দেখো ঠিক আছে 1 1 এর চেয়ে ছোট মাইনাস, আবার এটা এর চেয়ে দেখো বড় আবার প্লাস, এটা এর চেয়ে ছোট আবার মাইনাস। যেহেতু ছোট বড় প্লাস মাইনাস হিসেবে গেছে বলে সদল আসছে, আর ক্রমান্বয়ে ছোট আসে, সেজন্য এটা হচ্ছে ক্ষীয়মান বা ক্রমান্বয়ে ছোট হয়ে আসে। এখানে দেখো এখানে হবে হচ্ছে কি, এখানে যেটা হবে এটা হচ্ছে -1 হবে, +1, এটা -3টা হবে না, +1 -1 +1 -1, নির্দিষ্ট ভাবেই যাচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস। আবার 1 1 করে আছে বলে নিয়মিত, আর সদল বলতে প্লাস মাইনাস হচ্ছে বলে এটি সদল হচ্ছে। ও এখানে -3টা হবে এখানে, তো 1 -3 9 মাইনাস +9 -27। তো এখানে বাড়তে বাড়তে আছে বলে বর্ধমান, আর এই যে প্লাস মাইনাস হবে বলে এটি সদল হবে। তাহলে কখন বর্ধমান হবে, কখন নিয়মিত হবে, কখন ক্ষীয়মান হবে, কখন সদল হবে, এই বিষয়গুলো আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখব। যদি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাকে মনে রাখতেই হবে। এটা মনে না রাখলে তুমি অঙ্কের সমাধানের পরে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারবে না। যেমন যদি বি এর মান অর্থাৎ y = ab to the power t হয়, এই বি এর মানটা যদি শূন্যের বড় হয়, তাহলে বলবো এই ফাংশনটি হবে নির্দোল, নির্দোল, নন অক্সিলারেটরি। হ্যাঁ, আর যদি বি এর মান শূন্যের কম হয়, তাহলে বলবো এটা দোলায়মান, এটা হচ্ছে অক্সিলারেটরি। আর বি এর পরম মান যদি 1 এর বড় হয়, তাহলে হবে বর্ধমান বা ডাইভারজেন্ট। ডাইভারজেন্টটা বোঝায় যে ভারসাম্য থেকে দূরে সরে যাওয়া। আর বি এর পরম মান যদি 1 এর কম হয়, তাহলে হবে ক্ষীয়মান বা কনভার্জেন্ট, হচ্ছে ভারসাম্য থেকে ফিরে আসবে। আর বি = 1 হলে সেটা হয় ভূমি অক্ষের সমান্তরাল হবে এবং ভূমি অক্ষের 1 একক উপরে থাকবে। ঠিক আছে, এরকম, এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এরকম দেখো যদি একবারে শুধু ধনাত্মক মান আসে, তো কমতে 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 এটা হচ্ছে ক্ষীয়মান, বাড়তে বাড়তে গেলে হচ্ছে বর্ধমান। হ্যাঁ, এইভাবে আসলে এটা হচ্ছে যে কি কনভার্জেন্ট, এই দিকে চলে গেলে ডাইভারজেন্ট। হ্যাঁ, এখানেও তাই। আর যদি এরকম উপরে এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস যায়, তাহলে হবে দোলায়মান। আর শুধু উপরে যদি যায়, তাহলে হবে নির্দোল। এটা তো সময়ের দিকে ফিরে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো আমরা একটি অঙ্ক করে আমরা সিদ্ধান্তে আসবো এটি কি অবস্থায় আছে। তো আমরা দেখো এটাকে আমরা সেই জেনারেল মেথডে সলিউশন করব। এইভাবে দেওয়া আছে, এটাকে ভিতরে নিয়ে আসলাম, 50 থাকলো, এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, যেহেতু ডান পাশে 50 হয়, সেহেতু এটা দুটো সলিউশন আসবে, কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল। তুমি যাও এটা ডান পাশে 0 ধরে, এটা ডান পাশে 0 ধরে yt abt yt + 1 abt + 1 এই ফাংশনে এই মানগুলো বসিয়ে বসিয়ে আমি পেলাম b এর মান 0.5, yc abt = a, b এর জায়গা 0.5 বসে t পেয়ে গেলাম। ওকে, এটা তোমরা বুঝছো আগেরটার মতোই। এবার আসো আমরা যদি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে চাই, তাহলে yt + 1 আর yt এটার মান আমরা কে ধরব, কে ধরে দেখো এই যে কে ধরে পেয়েছি কি 0.5 = 50, কে এর মান 100, yp হচ্ছে 100। তো yc পেলাম হচ্ছে a × 0.5 to the power t, আর yp হচ্ছে 100।
জেনারেল সলিউশন হবে কি yt ইকুয়াল টু yc প্লাস yp। তো yt ইকুয়াল টু এই যে yc বসে গেল, এই যে yp বসে গেল। তো যেহেতু ইনিশিয়াল কন্ডিশন আছে, আমরা ইনিশিয়াল কন্ডিশন থেকে এর মানটা বের করব। এর মানটা বের করলে সেটা হবে আমাদের কি স্পেসিফিক সলিউশন বা ডেফিনিট সলিউশন বা নির্দিষ্ট সমাধান। তো আসো আমরা এই যে y0 ইকুয়াল টু 50 দেওয়া আছে, আমরা এই যে জেনারেল সলিউশনটা বসাইলাম। বসাই যেখানে যেখানে t আছে সেখানে আমি 0 বসাবো। 0 বসালাম, এইটা y0 এর মান 50 বসালাম, এটার পর 0 হয়ে গেলে 1 হয়ে যাবে, এই 100 100 কে এই পাশে নিলে এখানে মানে একটু সাইনে ভুল থাকবে হয়তো, 50 100 50 100 হবে প্লাস, যাই হোক এখানে 150 হবে, তোমরা একটু দেখে নিবা, এখানে সাইনে একটু ভুল আছে। দেখি একটু 50 100 কোথায় সাইনে একটু ভুল আছে, 50 100 100 yp, এখানে মেবি -50 হবে হয়তো, মাইনাস মাইনাস এটা এবিটি, এটা 150 হবে, এটা সঠিকই আছে। যাক তোমরা একটু দেখে নিবা। আর তারপরে দেখো, এখন দেখো এখানে বি এর মানটা পয়েন্ট যে শূন্যের বড়, শূন্যের বড় হলে কি হয়, এই দেখো আমি আবার একটু ব্যাকে ফিরে যাই, এই যে শূন্যের বড় হলে নির্দল, তো সেই কারণে শূন্যের বড় হয়েছে নির্দল। আর বি এর পরম মান কি, পরম মান কিন্তু 0.5, 0.5টা কি 1 এর কম। তো আসো বি এর পরম মান যদি 1 এর কম হয় তাহলে ক্ষীয় মান বা কনভার্জেন্ট। আচ্ছা, তাহলে এটা ক্ষীয় মান বা অর্থাৎ ভারসাম্যের দিকে এটি ফিরে আসবে। এবার দেখো কব ওয়েব মডেল। আচ্ছা, যে বাজার মডেলে কোনো একটি সময়ে একটি দ্রব্যের চাহিদা ওই সময়ের মূল্যের উপরে নির্ভরশীল, খেয়াল করো, একটি দ্রব্যের চাহিদা ওই সময়ের মূল্যের উপর নির্ভরশীল এবং কোন সময়ে ওই দ্রব্যের যোগান পূর্ববর্তী সময়ের উপর নির্ভরশীল, তাকে কব ওয়েব মডেল বা পূর্ণজাল মডেল বলে। যেমন দেখো আমাদের কৃষি পণ্যের ক্ষেত্রে, কৃষি পণ্যের ধরো চাউলের বর্তমান চাহিদাটা আছে, তো বর্তমানে কৃষি চাউলের দামটা কেমন হবে, হবে পূর্ববর্তী সময়, অর্থাৎ গত বছর চাউলের যোগান বা চাউলের উৎপাদনটা কেমন ছিল। গত বছর অর্থাৎ চাউলের উৎপাদন বা চাউলের যোগান যদি বেশি হয়ে থাকে, বর্তমান সময়ে চাউলের দামটা কিন্তু কম হবে, অর্থাৎ দাম কম হলে বর্তমান সময়ে চাউলের চাহিদাটা পূর্ববর্তী সময়ে যোগানের উপরে নির্ভর করবে। হ্যাঁ, এই ধরনের মডেলকে বলবো হচ্ছে আমরা কব ওয়েব, অর্থাৎ একটি ফাংশন থাকবে বর্তমান সময়ের ভিত্তিতে, আরেকটি ফাংশন থাকবে পূর্ববর্তী সময়ের ভিত্তিতে। যেমন দেখো এখানে কিউডিটি কোয়ান্টিটি অফ ডিমান্ড, এটা টি চলকের ভিত্তিতে দেখানো হচ্ছে, এটা হচ্ছে পিটি বর্তমান সময়ের দামের উপর নির্ভর করছে, আর যোগানটা নির্ভর করছে টি মাইনাস ওয়ান পূর্ববর্তী সময়ের দামের উপর নির্ভর করছে। এরকম যদি কোনো মডেল থাকে তখন সেটাকে আমরা বলবো কব ওয়েব মডেল। আর কব ওয়েব কথাটির অর্থ হচ্ছে মাকড়সার জাল। এই ধরনের ইকুয়েশনে কোনো চিত্র অঙ্কন করে সে মাকড়সার জালের মতোই দেখায়, সেজন্য এটির নাম হচ্ছে কব ওয়েব মডেল। আমার সামনে এই চিত্র আছে, দেখবো। তো দেখো, এই দেখো মাকড়সার জালের মতো। তো দেখো কনভার্জেন্স অর্থাৎ ভারসাম্যের দিকে ফিরে আসে, এরকম হতে হতে এরকম যে এরকম ঘুরতে ঘুরতে সে ভারসাম্যের দিকে ফিরে আসে। আর ডাইভার্জেন্ট কেমন হবে, এখান থেকে ঘুরতে 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 সে আরো দূরে সরে যাবে, ভারসাম্যে ফিরে আসবে না। হ্যাঁ, এই দুটোই হচ্ছে কব ওয়েবের চিত্র। দেখো, নিম্ন একটি বাজার মডেল থেকে মূল্যের সময়পথ নির্ণয় করে এবং সময়পথের প্রকৃতি বিশ্লেষণ করে। তো দেখো এখানে কিউডিটি অর্থাৎ ডিমান্ড আছে পিটি এর উপর নির্ভর করে, কিউএসটি অর্থাৎ কোয়ান্টিটি অফ সাপ্লাই বেসড অন টাইমটা টি মাইনাস ওয়ান এর উপর নির্ভর করে, পূর্ববর্তী সময়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে আসো আমরা আর বলে দিচ্ছে যে এখানে শর্ত হচ্ছে কিউডিটি ইকুয়াল টু কিউএসটি। তো এই দুটো যেহেতু সমান সমান ধরা হয়েছে, এদের মান আমরা বসাইলাম, বসায় 3pt, আর এটাকে ডান পাশে নিয়ে আসলাম, সংখ্যাগুলো বাম পাশে ডান পাশে নিয়ে গেলাম, আর চলকগুলোকে বাম পাশে নিয়ে আসলাম। তো এখানে মাইনাস কমন নিলাম, এটা 21 হয়। তো এখন দেখো এখানে যে কাজটি হয়, আমি প্রত্যেকটার সঙ্গে 1 পিরিয়ড করে যোগ করি, টির সঙ্গে 1 পিরিয়ড যোগ করলাম, এর সঙ্গে 1 পিরিয়ড যোগ করলাম, যোগ করলে দেখো টি প্লাস 1 হয়, আর প্লাস 1 মাইনাস 1 বাদ দিলে পিটি থাকে। আচ্ছা, এখন এখান থেকে এখানে আসলে কি কোনো সংখ্যা না রাখাটাই ভালো। এখানে 3টা বাদ দিতে গেলে প্রত্যেকটা রাশিকে 3 দিয়ে ভাগ করতে হবে। এই রাশিকে 3 দিয়ে ভাগ করায় 3টা চলে গেল, এই রাশিকে 3 দিয়ে ভাগ করায় 4 হলো, এই রাশিকে 3 দিয়ে ভাগ করায় 7 হলো। এখন দেখো একটি সাধারণ ফরম্যাটে এসেছে। এখন আসো, এটা এই ফরম্যাটে আসার কারণে যেহেতু ডান পাশে একটি সংখ্যা আছে, এটি হচ্ছে নন হোমোজেনাস, সেই কারণে এখানে দুটি সমাধান আসবে, কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল। তো আমরা এখানে প্রথমে 0 ধরলাম, 0 ধরে পিটি সমান সমান এবিটি আর পিটি প্লাস 1 সমান সমান এবিডি প্লাস 1 ধরলাম। এই ইকুয়েশনটা যে বসালাম, পিটি প্লাস 1 এর মান বসালাম, প্লাস 4/3 এই যে পিটি এর যে মান আছে সেটি আমি বসালাম। এখান থেকে এবিটি কমন নিলে
বি প্লাস 4/3 ইকুয়াল টু 0 হবে। এখানে এটাকে ডান পাশে শিফট করলে 0 হয়ে যাবে, বি সমান বি প্লাস 4/3 ইকুয়াল টু 0 হবে, বি ইকুয়াল টু মাইনাস 4/3 হবে। এখন আসো আমি পিটি সমান সমান এ বিটি ধরেছিলাম, যে পিটিটাই হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, এ বসে গেল, বি এর মান হচ্ছে মাইনাস 4/3 হোল টু দি পাওয়ার 80, টা এই যে চলে আসলো। তো আমি পিসি ওয়াইসি বা পিসি একই কথা, ওয়াই চলক থাকলে ওয়াইসি, পি চলক থাকলে পিসি আসবে। এবার দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল, আমি কি জানি এইটা এই পিটি প্লাস 1 আর পিটি সমান সমান কে ধরতে হবে, কে ধরলে এটা কে আসলো প্লাস 4/3, এটাও কে আসলো, এটা 7 আসলো, এই দুইটা যোগ করলে 7/3 কে ইকুয়াল টু 7 হয়, উভয় পক্ষ থেকে 7 7 বাদ দিলে কে কে ডান 3 কে ডান পাশে শিফট করে 3 হয়, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল হলো এখানে তোমার 3। পিসি আর পিপি পেয়ে গেছি। তো জেনারেল সলিউশনটা হবে এটা, এটা হবে পিটি ইকুয়াল টু পিসি প্লাস পিপি, পিসি আর পিপি চলে আসবে। এখন আসো এখান থেকে আমরা ডেফিনিট সলিউশনটা কিন্তু বের করতে পারি। ডেফিনিট সলিউশন বের করতে পারবো যদি আমি টি এর সময়, টি সময়টা শূন্য ধরি। তো এই তো আমাদের জেনারেল সলিউশন। ওকে, যেখানে যেখানে টি সেখানে সেখানে আমি 0 ধরলাম, 0 ধরলে এই রাশিটা 1 হয়ে যাবে, এটা p0 হয়ে গেল। আমি এর মান বের করলে তো আমার ডেফিনিট সলিউশনটা হবে, এর মানটা বের করব, 3 কে এই পাশে শিফট করলাম, এর মান পেয়ে গেলাম। তো আসো এই ইকুয়েশনে এর মান যেটি পেয়েছি p0 - 3 বসে গেল, আর মাইনাস এই যে 4/3 হোল টু দি পাওয়ার t প্লাস 3, এটা হলো আমার কি ডেফিনিট সলিউশন বা নির্দিষ্ট সমাধান। এখন আসো বি বলতে কিন্তু এইটাকে বোঝাচ্ছে, আমরা তো বি দেখেই পরিমাপ করব সেটি দোলাইমান না নির্দোল, বর্ধমান নাকি ক্ষীয়মান। বি এর মান হচ্ছে -4/3, এটি শূন্যের কম, শূন্যের ছোট হলে হবে দোলাইমান বা অক্সিলারেটরি। হ্যাঁ, আর বি এর পরম মানটা কি আছে, পরম মান হলে কি তোমরা জানো, মাইনাসটা বাদ যায় 4/3, 4/3 টা কিন্তু একের বড়, একের বড় হলে বর্ধমান বা ডাইভারজেন্ট এবং অপসারী হবে, অর্থাৎ এটা দোলাইমান হবে এবং অপসারী হবে, অর্থাৎ ভারসাম্য থেকে আর ভারসাম্যের দিকে ফিরে আসবে না। এর চিত্রটা হবে, যেহেতু ভারসাম্যে ফিরে আসবে না, এইরকম চিত্র হবে, ডাইভারজেন্ট টু দ্য ইকুয়াল ফ্রম ইকুয়ালিব্রিয়াম, এটা বোঝাবে। তো তোমরা এই আমরা একটা মডেল দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে নিজেরা চেষ্টা করতে পারবা, চেষ্টা করে দেখতে পারো, এটি একইভাবেই করতে হবে। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আর এই অধ্যায়টি আমরা একটি ক্লাসে শেষ করলাম। তোমরা তোমাদের পাঠ্য বই, তোমাদের বিভাগের শিক্ষক এবং তোমরা ইন্টারনেটের সহায়তা নিতে পারো, নিয়ে তোমরা এই বিষয়ে আরো বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারো। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের জীবনের সার্বিক সফলতা কামনা করে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবার জন্য আবারও নিরন্তর শুভকামনা।